আগের ক্লাসে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে ছিল মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? আর দেন হচ্ছে বাসায় বলছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ও এর সীমাবদ্ধতা এগুলো একটু পড়তে বা দেখতে, আগেরটাও দেখতে। ওইটা পড়লে একটু ভালো হতো। আজকে যেটা করব সেটাও মোটামুটি আগেরটার মতোই, বাট এটার একটু ডিফারেন্ট হচ্ছে যে আগেরটাতে হচ্ছে আমরা দুইটা জিনিস করছি, একটা হচ্ছে মোট উপযোগ আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আর এখানে যেটা করব শুধু প্রান্তিক উপযোগ, যেটা ক্রমহ্রাসমান হয় বেশিরভাগ সময়, সেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আলোচনা করব ও এর সীমাবদ্ধতা নিয়ে। তো এটা অনেকগুলা এই পাশেই দেখা যাচ্ছে অনেকগুলা বোর্ডে আসছে, জাতীয় ন্যাশনাল বোর্ডে। প্লাস হচ্ছে আপনারা যারা হচ্ছে অনার্সের এক্সাম দিছেন তাদের এগুলো তো আসছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে, যেগুলো হচ্ছে ফাইনালের কোশ্চেন বলতে পারেন। তারপর হচ্ছে আপনাদের যে ইনকোর্স হয় সেই ইনকোর্সের কোশ্চেনে এগুলো থাকে। তো এই কোশ্চেনটা একটু আসবে, মানে আসার মতো, তো সবাই একটু ভালো করে দেখবেন। তো আমরা অধ্যাপক মার্শালের সংজ্ঞাটাই পড়ি। কোন দ্রব্যের মজুদ, এখানে মজুদ হবে, বানানটা ভুল আসছে, মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা ওই দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেতে থাকে। এই জিনিসটা আরেকটু খেয়াল, মানে যদি একটু করে বলি, যখন আমি কোনো জিনিস ভোগ করতে থাকি মানে মজুদ বৃদ্ধির ফলে, সেই জিনিসটা যত বেশি মজুত হবে, তোমার কোনো জিনিস যদি গুদামজাতকরণ বেশি হয় তাহলে সেটার উপযোগ মানে সেটার চাহিদা তত বেশি কি কমতে থাকবে। মানে উপযোগ লাভ করে, অতিরিক্ত উপযোগ, যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা ওই দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে কি হতে থাকে, হ্রাস পেতে থাকে। এটার সংজ্ঞাটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া নাই, এটা আমরা পরের লাইনে পাবো। এই যে এইখানে নিয়েছে কিছু একটা সংজ্ঞার মতো দেওয়া থাকার কথা ছিল। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল মানে এবারে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, আমরা উপর থেকে একটু পড়ি। মানুষের অভাব অসীম, কিন্তু কোনো একটি বিশেষ অভাব মানে অভাব পূরণীয়। তাই একটি দ্রব্যের ভোগের পরিমাণ যত বাড়ানো হয় ততই বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ভোক্তার নিকট কি হতে থাকে, কমতে থাকে। অর্থাৎ মোট উপযোগ বাড়ে ঠিকই, কিন্তু তা ক্রমহ্রাসমান আকারে বাড়ে। আগেরটাতে আমরা যেটা দেখছিলাম, আগের চারটা আমরা একটু দেখি। এখানে যেটা ছিল মোট উপযোগ যদিও বাড়ছিল, আমার প্রান্তিক উপযোগ কি কম ছিল, তার মানে কি এটা ক্রমহ্রাসমান আকারে কমে। মোট উপযোগ বাড়লেও আমার যেহেতু প্রান্তিক মোট উপযোগের অবস্থা কি, যখন একটা দ্রব্য ভোগ করতে থাকবো তখন সেই ভোগের পাশাপাশি মোট উপযোগটা বাড়বে এবং প্রান্তিক উপযোগটা কি হ্রাস পেতে থাকবে, মানে অতিরিক্ত যে ভোগের চাহিদাটা সেটা আস্তে আস্তে কমে যাবে। সেম মানে পরিপূর্ণ ওইটার মতোই হচ্ছে এইখানেও সেই চারটা, জাস্ট হচ্ছে চিত্রটার মধ্যে একটু পার্থক্য আসবে। চারটা আমি আবার বলছি, আর এর মধ্যে যে অনুমিত শর্তগুলো থাকবে সেগুলো হচ্ছে ভোক্তার যুক্তিশীল, মানে ভোক্তা যে ভোগের ভোগ করতে আগ্রহী সেই জিনিসটা যুক্তিশীল কারণ থাকতে হবে, একটি নির্দিষ্ট সময়কে বিবেচ্য রাখতে হবে যে কখন এই ভোগটা প্রয়োজনীয়। যেমন এখানে কমলার কথা বলা হয়েছে, বা শীতকালীন দ্রব্যের ক্ষেত্রে শীতকালীন সময়টাকে বিবেচ্য হিসেবে ধরতে হবে। যদি সেটা গরমকালীন দ্রব্য হয় তাহলে গরমকালকে বিবেচ্য হিসেবে ধরতে হবে। তারপর হচ্ছে ভোক্তার আয় রুচি পছন্দ স্থির। আমরা জানি এগুলো আগেই পড়ে আসছি, আমরা আগের চ্যাপ্টার গুলোতে যেগুলো আগে পড়ানো হয়েছে। ভোক্তা আহ আয় রুচি তারপর পছন্দ সকলের একরকম নয়, যার কারণে ভোক্তার অবস্থার উপর ভিত্তি করে ভোক্তার আয় রুচি ও পছন্দ কি হতে থাকে, বিভিন্ন ধরনের হতে থাকে। যার কারণে আমার স্থির করতে হবে যে আমি ধরো আমি যদি একটা কাপড় তৈরি করি, লাল রঙের কয়টা তৈরি করব, হলুদ রঙের কয়টা তৈরি করব, গোলাপি রঙের কয়টা তৈরি করব। সো সেটা হচ্ছে আমার ভোক্তার কোনটার প্রতি চাহিদা বেশি সেটার উপর ভিত্তি করে আমার চাহিদা উপযোগটা সৃষ্টি করতে হবে। তারপর হচ্ছে দ্রব্যের এককগুলো সমজাতীয় হতে হবে। এককগুলো সমজাতীয় মানে কি, যেমন আমি যদি কাপড়ের ব্যবসা করি তাহলে সমজাতীয় কাপড়ের সাথে মিল আছে এমন দ্রব্যগুলোর প্রতি কি আমার উপযোগ সৃষ্টি হবে। যেমন আমি যদি কাপড় তৈরি করতে চাই আমার কিসের প্রয়োজন হবে, সুতার প্রয়োজন হবে। তাহলে কি আমি যখন কাপড় তৈরি করছি তখন সমজাতীয় দ্রব্য কি সুতা। তারপরের যে কথাটা বলছে সেটা হচ্ছে উপযোগ পরিমাণগত ভাবে পরিমাপযোগ্য হবে, মানে যেই ভোগটা করবে কয়টা বিক্রি হচ্ছে বা সেটা কি পরিমাণগত ভাবে পরিমাপযোগ্য হবে, মানে পরিমাণ করা সম্ভব হবে। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থের প্রান্তিক উপযোগ মানে হচ্ছে অর্থের যে ব্যবহার সেটাকে আমার দামটাকে স্থির করতে হবে যে সেটার দামটা কত।
অনেকে বলেন যে আপু শর্তগুলো কি দিতে হবে? হ্যাঁ, শর্তগুলো এই কারণে পড়তে হবে, এই শর্ত যদি পার্থক্য আসে, পার্থক্যর ক্ষেত্রে আপনি এই শর্ত ব্যবহার করতে পারবেন। যদি বৈশিষ্ট্য আসে, বৈশিষ্ট্য আসলে ওই শর্তগুলো দিতে পারবেন। প্লাস হচ্ছে যখন ব্যাখ্যা লিখবেন, আমরা তো আর এরকম পয়েন্ট আকারে লিখবো না, আমরা ব্যাখ্যা লিখতে গেলে এই কথাগুলোকে আরেকটু ব্যাখ্যা আকারে লিখবো, তখন এই পয়েন্টগুলো লাগবে। তারপর হচ্ছে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। এই মানে উপযোগটা যেটা অর্থের পরিমাপটা, আমি দামটা স্থির করবো, সেটা পরিমাপ করা যাবে। নিচে সূচির মাধ্যমে ব্যাখ্যা করা হলো। 3টা পর্যায়ে ভাগ করা হচ্ছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় আর হচ্ছে তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে ভোগের পরিমাণ বাড়ছে, মানে একটা আমি যখন একটা কমলা লেবু ভোগ করলাম সেটা হচ্ছে 5 টাকা, 2টা হচ্ছে 9 টাকা, 3টা হচ্ছে 12 টাকা, 4টা 14 টাকা, 5টা হচ্ছে 15 টাকা। তাহলে প্রথম দিকে আমার মোট উপযোগ ছিল প্রান্তিক উপযোগ ছিল 5, তারপর হচ্ছে 4, তারপর 3, তারপরে 1, তারপরে হচ্ছে 2। কারণ এই নতুন প্রান্তিক উপযোগ, নতুন মোট উপযোগ থেকে পুরানোটা বাদ দিলে আমি কি পাবো? প্রান্তিক পাবো। তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3, 4 থেকে 12 বাদ দিলে 2, 15 থেকে 14 বাদ দিলে 1। এখন এইখানে 15 যখন আমি 6 একক ভোগ করছি, তখন আমার চাহিদাটা কি? অতিরিক্ত চাহিদা নাই যে আমি এরপর আর ভোগ করতে পারবো না। তাহলে তখন আমার মোট উপযোগ কি? 15ই থাকছে। তাহলে 15 থেকে 15 মাইনাস করলে কি? 0। এবং পরবর্তী যখন 7 এবং 8 নাম্বারটা ভোগ করলাম, তখন আমার অতিরিক্ত চাহিদা তো দূরের কথা, আমার আগের যে চাহিদা ছিল সেটাও এখন আর নাই। কারণ আমার যে প্রয়োজনটা ছিল সেটা নিঃশেষ হয়ে গেছে। তোমার বইটা কেনার প্রয়োজন ছিল, বইটা তুমি কিনে ফেলছো, এখন বইটা ব্যবহার করছো। তার মানে কি, এখন নতুন করে তোমাকে যতই বইটা সাদা হোক যে এটা এত কম দামে বিক্রি করব, 7টা এখন আমি 14 টাকায় বিক্রি করব, 8টা এখন আমি 10 টাকায় বিক্রি করব, তাও কিন্তু তোমার চাহিদাটা সেই পরিমাণ থাকবে না। তাহলে নতুনটা থেকে পুরানোটা মাইনাস করতে হবে, যার কারণে 14 থেকে 15 মাইনাস করলে -1, এবং 10 থেকে 14 মাইনাস করলে -4 বা -4। এই এখানে সূচির ব্যাখ্যা দিছে হালকা একটু। তালিকায় দেখা যায় ভোক্তা যত বেশি সংখ্যক কমলা লেবু ভোগ করে, কমলা লেবুর প্রান্তিক এককগুলো থেকে উপযোগের প্রান্তিক পরিমাণ তার কাছে ক্রমশ হ্রাস পায়। ভোগের এক পর্যায়ে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে 0 এবং পরবর্তীতে ঋণাত্মক হয়ে পড়ে। এভাবে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার প্রবণতাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা যদিও এখানে সংজ্ঞাটা খুব সুন্দর করে দেওয়া নাই, এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞাটা এইভাবে দিবেন যে ক্রমশ ভোগ করার ফলে উপযোগ হ্রাস পাওয়ার যে প্রবণতা বা উপযোগ হ্রাস পাওয়ার যে প্রক্রিয়া, তাকেই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। নিচে চিত্রের সাহায্যে বিধিটি ব্যাখ্যা করা হলো। এই জিনিসটা একটু দেখেন। ও এক্স ভূমি অক্ষে হচ্ছে ভোগের পরিমাণ, ও ওয়াই লম্ব অক্ষে হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন ভোগের পরিমাণ প্রথমে ছিল এ, ও থেকে এ, তখন আমি প্রান্তিক উপযোগ ছিল হচ্ছে কি এ প্রাইম। যখন ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে এ থেকে বি, তখন বি প্রাইমে ছেদ করেছে প্রান্তিক উপযোগ। এবং যখন সি, বি থেকে সি, তখন হচ্ছে সি প্রাইম। যখন সি থেকে ডি, তখন হচ্ছে ডি প্রাইম। এবং যখন ডি থেকে ই বিন্দুতে, তখন প্রান্তিক উপযোগ কি? 0। মানে এই পর্যন্ত যখন তুমি ভোগ করে ফেলছো, তখন আর তোমার ক্ষুধা নাই। এরপরে যত বেশি এফ বিন্দুতে দেওয়া হয়েছে, তখন ভোগের পরিমাণ ভোগ দিছে, তখন কিন্তু তোমার ভোগটা কি হয়ে গেছে? ঋণাত্মক এফ প্রাইম। ওকে, এটা আমি মুখে মুখে ব্যাখ্যাটা বলে দিছি। এখন আমি ব্যাখ্যাটা একটু আলোচনা, নিচে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এটা বলেই। আচ্ছা, এখানে এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, সাংকেতিক ফর্ম। চিত্রে ও এক্স অক্ষে ভোগের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ। আচ্ছা, এখানে অক্ষের নামগুলো দিতে হবে। ও এক্স কি অক্ষ? ভূমি অক্ষ। এবং ও ওয়াই কি অক্ষ? লম্ব অক্ষ। তাহলে এভাবে লিখবো, চিত্র ও এক্স অক্ষে ভোগের পরিমাণ এবং ও ওয়াই লম্ব অক্ষে প্রান্তিক উপযোগের পরিমাণকে নির্দেশ করা হয়েছে। চিত্রে ভোগের প্রতিটি একক পরস্পর সমান, যেহেতু এই প্রত্যেকটার গ্যাপগুলো কি? সমান, এই জন্য বলা হয়েছে প্রতিটি একক পরস্পর কি? সমান। অর্থাৎ এ, ও থেকে এ ইকুয়াল টু এ বি, এ বি সমান সমান বিসি, বিসি সমান সমান সিডি, এবং সিডি সমান সমান ডিই, এবং লাস্ট হচ্ছে ই এফ। মানে এই প্রত্যেকটার গ্যাপগুলো সমান। যদিও এই ফার্স্টটার গ্যাপ বেশি দেখা যাচ্ছে, এটা চিত্রে বেশি চলে আসছে কম্পিউটার টাইপিং এ, আপনারা সবগুলো সমান দিবেন। কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মানে প্রথমে এটা ছিল একটু উপরে, বিটা আর একটু নিচে, সিটা আরো নিচে, ডিটা একদমই নিচে, এবং ইটা ভূমি অক্ষকে ছেদ করছে। তার মানে ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাই
চিত্রে দেখা যাচ্ছে এ প্রাইম গ্রেটার দেন বি প্রাইম গ্রেটার দেন, তারপর হচ্ছে সি প্রাইম গ্রেটার দেন লেস দেন হচ্ছে ডিডি প্রাইম গ্রেটার দেন লেস দেন হচ্ছে 0, মানে এখানে ডিডি প্রাইম এখানে লেস দেন হচ্ছে কি 0 থেকে একটু বেশি, কিন্তু এফ এফ প্রাইম হচ্ছে 0 থেকে কি কম, মানে ঋণাত্মক। এখানে ইএফ একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি ঋণাত্মক, অর্থাৎ মাইনাস এফ এফ প্রাইম। এফ এফ প্রাইম চিত্রে ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগ নির্দেশক বিন্দু হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এবং ডি প্রাইম। এখানে ই প্রাইম নাই, এখানে ডিরেক্ট হচ্ছে এফ প্রাইম, কারণ ই এর সময় আমার বিন্দু কি ছিল 0। বিন্দুগুলো সংযোগকারী এমইউ রেখাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা, এমইউ রেখাটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। তারপর হচ্ছে বলেছে ভোগের পরিমাণ একক প্রতি বাড়ার সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কি হতে থাকে হ্রাস পায় বলে এমইউ রেখা ডান থেকে বাম দিকে কি হয়েছে নিম্নগামী হয়েছে। এটা ভুল দিকে, বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। এভাবে চিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করা হলো। আচ্ছা, এখানে সীমাবদ্ধ দিছে, সীমাবদ্ধতার পরে পড়তেছি। এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? কি বুঝতে সমস্যা হয়েছে? থাকলে কোশ্চেন করেন, একজন একজন করে কোশ্চেন করেন, কারণ না বুঝলে জিজ্ঞেস করতে হবে, আর জিজ্ঞেস না করলে শিখতে পারবেন না। আপনাদের কোশ্চেন করেন না, বুঝবো কিভাবে? বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝতে পারছি আপু। জিরোর জায়গায় কি ইও লিখতে পারবো আমরা? কোন জায়গায় বুঝি নাই? এই যে এ প্রাইম বি প্রাইম, এখানে যে ই এর জায়গায় জিরো দেওয়া আছে, এখানে কি ইও দিতে পারবো আমরা? হ্যাঁ, এখানে ই দিতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ 0 মানেই তো হচ্ছে যখন ভূমি অক্ষ ছেদ করছে তখন হচ্ছে 0, কোনো মান নাই এখানে, তো এখানে ইও লেখা যাবে, কোনো সমস্যা নেই। আর এটা শুধু এই চিত্রের ব্যাখ্যাটুকু এই পর্যন্ত দিলে হবে না, নাকি সমালোচনাও দিতে হবে যখন অ্যান্সার না, করব যদি আমরা? সমালোচনা চায় তাহলে দিতে হবে, সমালোচনা না চাইলে বা সীমাবদ্ধ এগুলো যদি না বলে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আলাদা একটা কোশ্চেন, যদি এখানে একসাথে দিয়ে দিছে, এটা আলাদা একটা কোশ্চেন যে আপু চিত্রের ব্যাখ্যাটা আমার মতো করে লিখতে পারবো না আমি? হ্যাঁ, সেটা তো লিখতে পারবে। আমি যখন চিত্রের ব্যাখ্যা দিছি প্রথমে, তখন তো সেটা আমি যেটা সহজভাবে বলছি সেভাবে দিলেও হবে, কিন্তু তোমার মতো করে দিলেও সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। অ্যাপ্রোপ্রিয়েট বলতে এইগুলোই থাকবে আমার মানে হ্যাঁ, জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট বলতে হচ্ছে অন্যরকম। সেটা গ্রহণযোগ্য থাকতে হবে। যে অনেকেরই এক্সামের সময় খাতা যখন তোমাদের কোচিং এ ক্লাস টেস্ট নেওয়া হয়, তখন হচ্ছে আমরা যখন খাতা দেখি এক একজন মনের মাধুরী মিশায় লিখে রাখো চিত্রের ব্যাখ্যা। সো ওইভাবে লিখলে হবে না। চিত্রের কিছু, যেরকম আমি প্রথম দিকে বলেছি, এই যে এটা হচ্ছে ভূমি অক্ষ এক্স, তারপর এটা হচ্ছে লম্ব অক্ষ, কিছু জি আপু বুঝতে জেনেটিক্যালি পারছি। পয়েন্ট আছে যেগুলো উল্লেখ করতেই হবে। তো ওইভাবে লিখলে হবে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা নিচেরটাতে চলে যাই, সমালোচনাগুলো একটু পড়ি। সাউন্ড কে করতেছেন? সঞ্জিদা। সঞ্জিদা, আপনি ই করেন, সাউন্ড অফ করেন। মিউট করতে বলতেছি, তাও তো মিউট করতেছেন না। আচ্ছা, ত্রুটি বা সমালোচনা বা সীমাবদ্ধতা যেটাই আমরা বলি, তাহলে এখানে কিন্তু অধ্যাপক মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সমালোচনাগুলো দেওয়া হয়েছে। মানে অধ্যাপক মার্শাল যেটা ব্যাখ্যা করেছেন, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে অপরিবর্তনীয়তা। নির্দিষ্ট সময় ভোক্তার আয় অভ্যাস রুচি পছন্দ অপরিবর্তনীয় থাকে বলে অনুমিত, তাই এগুলোর যে কোনো একটির পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অকার্যকর হয়ে পড়ে। এখন যেমন আমরা বুঝি যে মানুষের আয় অভ্যাস রুচি পছন্দ কি সবসময় কি পরিবর্তনশীল, একটা নির্দিষ্ট সময় পর যদিও আমরা জানি কিছু কিছু মানুষ থাকে, সেটা কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন 100%-এর ভিতরে সেটা আমি বলতে পারি 6% আর 6.5% মানুষ, হ্যাঁ, যারা হচ্ছে তাদের অভ্যাস সূচিটা স্থির রাখে, কিন্তু বেশিরভাগ বাকি যে 95% বা 94% মানুষ থাকে তাদের পছন্দ প্রতিনিয়ত মানে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে।
তাহলে দেখা যাচ্ছে যদি এরকম হয় তাহলে দেখা যাবে যে মানুষের ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি হবে। কিন্তু যদি এর কোনো একটিরও পরিবর্তনের ফলে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি অকার্যকর হয়ে যাবে। যদি যে কোনো একটিও কি যেমন অভ্যাসসূচি পরিবর্তন হলো না, সেটা এখন আর চাহিদাটা সৃষ্টি হচ্ছে না। এখন ধরো শীতকালীন বা এখন যেহেতু গরমকাল, ফল কেনার সময় বেশি বেশি ফল বের হয়েছে, গরম গ্রীষ্মকালীন ফল। তো এই ফলগুলো এখন ফল বিক্রেতারা বেশি করে কিনে নিয়ে আসে যেন এগুলো বিক্রি করতে পারে। এখন এগুলো কেনা যদি কমে যায়, যেমন দেখা যাচ্ছে কি যে এবার করোনা হওয়ার কারণে যেই হারে ফল উৎপাদন হতো এবং ফল বিক্রি হতো, সেই তুলনায় এবার গড়ে প্রায় 3.5% কম হয়েছে বিক্রি। তাহলে বিক্রির পরিমাণ কি হ্রাস পেয়েছে না? তাহলে দেখা যাচ্ছে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধিটা কি হলো, একটা সীমাবদ্ধতা পেল। তারপর হচ্ছে সময় ব্যবধান বিবেচনা করলে এই বিধি প্রযোজ্য হয় না। 1 কাপ চা পানের পর মুহূর্তে দ্বিতীয় কাপ চা পানে ভোক্তা তেমন ইচ্ছুক নাও হতে পারে। কিছু কিছু সময় তার সময় পরে তার চা পানের আকাঙ্ক্ষা বাড়তে পারে। কি বলছি বুঝতে পারছো? আমরা জানি যে একটু আগে যে চা পান করার মানে আমাদের যে ভোগটা একটা নির্দিষ্ট ভোগের পর কি আমাদের ভোগের চাহিদাটা থাকে না। কিন্তু দেখা যায় কি যে চা পান করে তার এক মুহূর্ত পরও যদি তার চার চাহিদাটা না হয়, কিছু সময় পরই কিন্তু তার চার আকাঙ্ক্ষা হতে পারে। যেমন কেউ কেউ আছে ঘন্টায় ঘন্টায় চা খায়, মানে সে এক জায়গা থেকে ঘুরে আসছে আবার আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর চা খাচ্ছে, তাহলে কিন্তু চা ভোগ করার পরও একটা নির্দিষ্ট সময় কিন্তু তার চাহিদাটা ঋণাত্মক হয়ে যায় নাই। ওকে। তারপর কৃপণের ক্ষেত্রে কৃপণের যে ধন লিপ্সার কোনো শেষ নেই। সে যত বেশি অর্থ উপার্জন করে অর্থের প্রতি তার আকাঙ্ক্ষা ততই কি পায়, বৃদ্ধি পায়। তাই কৃপণের ক্ষেত্রে বিধিটি কার্যকর নয়। কারণ আমরা জানি যে মানুষ ভোগ আস্তে আস্তে কি বাড়বে, কিন্তু যে কৃপণ সে একটা দুইটা কিনে গিয়ে সে থেমে যাবে যে না আমি আর এই জিনিসটা অতিরিক্ত ভোগ করব না। তাহলে অতিরিক্ত ভোগের চাহিদাটা স্তরটা কি থেমে যাবে, একটা নির্দিষ্ট স্তরে থেমে গেলে সেটা কিন্তু আর পুরোপুরি কার্যকর হচ্ছে না বিধিটা। এটা একটু বেসিক জিনিস ছিল যদিও। আচ্ছা, এখন আমরা নেক্সটটা করি। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে সমপ্রান্তিক উপযোগ বিধি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই সমপ্রান্তিক উপযোগ বিধিটা অনেকবার আসছে, তোমরা কোশ্চেন চাইলে দেখে নিতে পারো। তো এখানে যেটা আছে সমপ্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী মানে বলতে ভোক্তা প্রতিটি দ্রব্য সে পরিমাণ ক্রয় করে যেখানে দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দাম পরস্পর কি হয়, সমান। আমি আবার জিনিসটা রিপিট করছি যে সমপ্রান্তিক উপযোগ বিধিটা হচ্ছে যেখানে ভোক্তার প্রতিটি দ্রব্য সেই পরিমাণ ক্রয় করে, মানে এই একটা নির্দিষ্ট পরিমাণকে ওইখানে স্থির করা হয়েছে, সেই পরিমাণ ক্রয় করে যেখানে দ্রব্যটির প্রান্তিক উপযোগ মানে অতিরিক্ত উপযোগ ও দাম পরস্পর কি হবে, সমান। ফলে উপযোগ সর্বোচ্চ হয়। সুতরাং ভারসাম্য অবস্থায় ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এমন ভাবে অর্থ বন্টন করে যাতে প্রতিটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত সমান হয় এবং একই সাথে অর্থের প্রান্তিক উপযোগ মানে এখানে আমাদের যে সামেশন সেটা কি হবে, সমান হবে, সমান হয়। তাই ভোক্তার ভারসাম্যের শর্ত হলো MUX ডিভাইডেড বাই PX। ওকে। তারপর MUY ডিভাইডেড বাই PY আর MUZ ডিভাইডেড বাই PZ। মানে এখানে XYZ হচ্ছে কি আমাদের দ্রব্য। এখানে তিনটা দ্রব্য, একটা হচ্ছে X, আরেকটা Y, আরেকটা হচ্ছে Z। আপু, জি জি স্যার বলেন। ওই জায়গায় আপু ল্যাম্পটা দ্বারা কি কি বুঝাইছে? ওই যে লাস্টে এক্স তিনটা ইয়ার পরে ল্যাম্পটা দিছে চিহ্নটা। আচ্ছা, এখানে ল্যামডা বা বেটা দুই ধরনের কাজ করতে পারে। যেমন আমাদের এখানে শুধু ল্যামডা দেওয়া, অনেক ক্ষেত্রে এখানে বেটাও ব্যবহার করা হয়। বেটা বা ডেল্টা আমরা যেটাই বলতে পারি, কারণ এই মানগুলো পরিবর্তনশীল উপযোগকে বোঝায়, মানে অর্থের ব্যবহারের যে প্রান্তিক উপযোগ, যেখানে অর্থের মান কি হয়, পরিবর্তন হয়। ওকে। সো যেখানে অর্থের জি। মান পরিবর্তন হবে সেই স্তরটাকে বোঝায়। এখানে তিনটার দ্রব্যের প্রান্তিক উপযোগকে নির্দেশ করছে, তাহলে এখানে পুরোটাই কি, এটা পুরোটা একটা পরিবর্তনশীল
দ্রব্যের ক্ষেত্র বা পরিবর্তনশীল দ্রব্যের একককে বোঝায়, যেখানে ল্যামডা তারপর অনেক ক্ষেত্রে বেটা ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে বেশিরভাগ আমরা ডেল্টা ব্যবহার করে আসছি, তাই না? আমরা আগে জি জি চাহিদা আপু। তারপর অন্যান্য যে কয়টা চ্যাপ্টার করছি, সো সেখানে আমরা ডেল্টা ব্যবহার করছি। সো আমি বলবো এখানেও কি সবাইকে, ডেল্টা ব্যবহার করা হবে? হ্যাঁ ডেল্টাই ব্যবহার করা যাবে, এটাই বলতে চাচ্ছিলাম যে ল্যামডার পরিবর্তে তোমরা ডেল্টাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ল্যামডার ব্যাখ্যা, ল্যামডা হচ্ছে যেটা অর্থনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে অর্থের যে প্রান্তিক উপযোগ সেই ক্ষেত্রে ল্যামডাটা বেশি ইউজ করে। তো আমরা যেহেতু ডেল্টার ব্যবহারও শিখে আসছে, ডেল্টাটাও কিন্তু প্রান্তিক উপযোগ, সেটা উৎপাদনের ক্ষেত্রেও ব্যবহার করে, সেটা আমরা বলতে পারি ব্যয়ের ক্ষেত্রেও, আয়ের ক্ষেত্রেও যেহেতু প্রযোজ্য, তাহলে অর্থের ক্ষেত্রেও, অর্থের উপযোগের ক্ষেত্রে তুমি সেটা ব্যবহার করতে পারবা, কোনো মানে কাটবে না। ওকে, দেখো এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে তিনটি দ্রব্য, পি হচ্ছে আমরা দাম, এবং ল্যামডা ধারা বা ডেল্টা ধারা অর্থের প্রান্তিক উপযোগ। আচ্ছা, নিচের ছকে বিধিটি ব্যাখ্যা করা হলো। এখানে অনেক বড় দিছে, কারণ হচ্ছে এখানে ব্যাখ্যার স্তরটা একটু বেশি, একটু খেয়াল করে শুনো। এখানে দ্রব্য 1 2 3 4 5 6 7, এখানে 7 ধরনের মানে দ্রব্যের 7টা স্তরকে দেখানো হয়েছে। তাহলে প্রথমে কোন দ্রব্য দেখাইছে? এক্স দ্রব্য। এক্স দ্রব্যের উপযোগ, প্রান্তিক উপযোগ যখন একটা ছিল সেটা ছিল 40, দ্বিতীয় স্তরে হয়েছে 32, তৃতীয় স্তরে 24, চতুর্থ স্তরে হচ্ছে কত 16, দেন হচ্ছে 8, আর তারপর হচ্ছে 0। আর দাম এখানে স্থির আছে 8 8 8 8 8। তাহলে প্রত্যেকটার গ্যাপ গুলো দেখো 8 করে, 32 থেকে 40 এর গ্যাপ 8, 40 থেকে 32 এর গ্যাপ 8, 16 থেকে 32 এর গ্যাপও 8, 8 থেকে 16 গ্যাপ 8, 0 থেকে 8 এর গ্যাপও 8। কিন্তু এখানে 0 যখন, তখনও কিন্তু আমাদের যে পিএক্স সেটার মানের কোনো পরিবর্তন ঘটে নাই। মানে এখানে এমন দ্রব্যকে দেখাচ্ছে যে যখন সেই দ্রব্যের চাহিদা নাও থাকে, তাও দ্রব্যের দাম কি থাকে? স্থির থাকে। এই ক্ষেত্রেও সেম, মানে এটা হচ্ছে 28 থেকে সবগুলো গ্যাপ হচ্ছে 4, আর এখানে পিওয়াই দামও হচ্ছে কত 4। এবং লাস্টে এই দুইটা দ্রব্য দেখো, এখানে তিনটা দ্রব্য দিল, ব্যাখ্যা দিছে মাত্র দুইটা দ্রব্যের। তোমরা চাইলে অনেকে জিনিসটা মানে বলতে পারো আপু এটা তো ভুল আসছে, ভুল আসে নাই, সঠিকই আসছে। চাইলে তুমি আবার জেড দ্রব্যেরটা দিয়ে নিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে ভাগ করব, মানে 40 কে ভাগ করব আপনি 8 এটা দিয়ে। বুঝে দেখেন যে একটা এমনিতে হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বুঝলে হয়ে যাবে, কিন্তু দিয়ে নিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। দেখো এখন এই এমইউ এক্স কে ভাগ করবো পিএক্স দ্বারা, 5 আটা 40, 4 আটা 32, 3 আটা 24, 8 দুগুণে 16, 8 একে 8, আর 8 দিয়ে শূন্যকে ভাগ করলে যেটা ভাগ করবো শূন্যই আসবে, ঠিক আছে, শূন্য। তারপরে আবার এমইউ ওয়াই কে ভাগ করবো হচ্ছে 4 দিয়ে, 4 7 28, 4 6 24, 4 5 20, 4 4 16, 3 4 12, আর 3 দুগুণে 6, আর লাস্টে হচ্ছে 1 হবে, যদিও এখানে জায়গাটা ফাঁকা রাখছে, চাইলে দিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে 5টা ঘর দিলেও হবে, যে তোমার একদম যে 0 পর্যন্ত দেখাইতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু দেখাইলে ভালো, যে একটা সময় আমার দ্রব্যের প্রয়োজন বা একক শূন্য হয়ে যায় যখন আর প্রান্তিক উপযোগ থাকে না। ওকে, যদিও এখানে আমরা সমপ্রান্তিক দেখাচ্ছি, মানে ও সবগুলো ও উপযোগ পরিবর্তনের হার কি সমান। এখানে পরিবর্তন হয়েছে কি সমান হারে না, 8 8 8। এখানে পরিবর্তন হয়েছে কি পরিবর্তনের হার সমান 4 4 4, তাহলে এটা সমপ্রান্তিক উপযোগ বিধি। আপু একটা জিনিস বুঝিনি আপু, একটা দ্রব্যের দাম 8 টাকা, দুইটা দ্রব্যের দাম 8 টাকা, তিনটা দ্রব্যের দাম 8 টাকা, না, এটা এটা বুঝি তো নাই। তিনটা দ্রব্যের দাম না, তো এটা তো আমি ফার্স্টেই বললাম দ্রব্যের সংখ্যা না, কিন্তু এটা দ্রব্যের স্তর, মানে প্রথম দিকে দ্বিতীয় দিকে, প্রথম স্তর দ্বিতীয় স্তর, এই যে এদিকে করছিলাম না যেটা, আপু এটা কি ধরে নিয়েছি আমরা? এটা কিন্তু সংখ্যা না। দেখো একটা হচ্ছে আপু সংখ্যা, ও বলছেন যে ওই যে পি এক্স আছে না, পি এক্স এর যে মানটা বলছেন যে 8 8 8 ধরছেন, ওইটা বলছেন বুঝি নাই, সবগুলো পিএক্স একই মানে হলো। এখানে একটা দ্রব্যের দামকে দেখাইছে, একক প্রতি দ্রব্যের দাম, আর এগুলো হচ্ছে দ্রব্যের ভোগের একক। ওকে, একক প্রতি দ্রব্যের দাম 8 টাকা 8 টাকা 8 টাকা সমান, কিন্তু দ্রব্যের প্রথম পর্যায়ে কি দ্রব্য আমরা হচ্ছে আমাদের আন্দাজে মান ধরতে পারবো? আন্দাজে মান ধরলেও তো গ্যাপ গুলো সমান করে ধরতে হবে। আন্দাজে সবকিছু আপু যে করতে চাও, আন্দাজে ধরলে তো তোমার এদিকে ধরো, তুমি এখানে ধরছো 8 করে না ধরে তুমি এখানে ধরো 7 করে ধরছো, তাহলে তোমার এখানে লিখতে হবে 33, তারপরে এখানে লিখতে হবে তো কত 26, এখানে লিখতে হবে কত 17, 17 18 19, তাহলে এরকম করে তো তোমার গ্যাপ গুলো সমান রাখতে হবে। আর এইগুলো কিন্তু দ্রব্যের সংখ্যা না, আমি আবার বলছি,
জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করি। প্রথম দিকে যখন ভোগ করছে দ্রব্য 1 একক প্রথম পর্যায়ে, তখন দ্রব্যের ভোগের পরিমাণ ছিল 40 একক। তারপর আবার দ্বিতীয় পর্যায়ে দ্রব্যের ভোগের পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে 32 একক, তারপর হচ্ছে 24 একক, 16 একক, 8 একক। কিন্তু দ্রব্যের একক প্রতি দাম, মানে দ্রব্যের একক প্রতি দাম পিএক্স, সেটা হচ্ছে 8 টাকা, সব সময় 8 টাকাই ছিল। দ্রব্যের দামের কোনো পরিবর্তন ঘটে নাই। এখানে এই জিনিসটাই বুঝাইছে। আমরা জানি কি দ্রব্যের দাম কমলে চাহিদা, দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, তাই না? কিন্তু এখানে দ্রব্যের দামের কোনো কি বিশেষ কোনো প্রভাব পড়ে নাই, কিন্তু তোমার প্রান্তিক উপযোগ কি হয়েছে, আস্তে আস্তে কমছে। যেটা এখানে আমি যখন বুঝাচ্ছিলাম তখন আমি প্রথমেই বলছি যে যেখানে প্রতিটি দ্রব্যের ক্রয় পরিমাণ, মানে ক্রয় যে প্রান্তিক উপযোগ আর দ্রব্যের দাম, এই যে দেখো দ্রব্যের দাম কত 8 টাকা, প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার পরিমাণ কত 8 একক, তাহলে দুইটা কি সমান না? যে এখানে দ্রব্যটির প্রান্তিক উপযোগ ও দাম পরস্পর কি হবে, সমান। তাহলে এখানে দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার পরিমাণ 8 একক আর দ্রব্যের দাম 8 টাকা, দুইটাই কি সমান আপু। সমান। আর যে এগুলা কিন্তু দ্রব্যের বুঝতে পারছি আপু। সংখ্যা না, আমি আবার বলছি, এগুলো যে দ্রব্যের পর্যায়। সংখ্যা না, এগুলো হচ্ছে দ্রব্যের পর্যায়। প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, সপ্তম। আর এগুলো হচ্ছে প্রথম দিকে তুমি যেমন ভাত খাওয়া শুরু করবা তখন কিন্তু 40 একক খেলা, তারপর হচ্ছে আস্তে আস্তে কিন্তু ক্ষুধাটা কমে আসবে, ক্ষুধাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে না। আর এখানে গ্যাপগুলো সমান রাখার কারণ এই যে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধি করতেছি, যেখানে দ্রব্যের দাম এবং প্রতি একক প্রান্তিক উপযোগ পরিমাণ সমান হবে, তাহলে পরিবর্তনের হার সমান, এখানে দামও কি তাই। এখন আর কারো কোশ্চেন থাকলে বলেন। জি আপু, বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আর কেউ আছেন? শাহিনী তো বললো, শাহিন ছাড়া তো আর কাউকে আমি দেখি না। সুখী আছে, আর সেকেন্ড আরেকজন আছে সুখী। আর কেউ? আপু একটা কথা অনেক বলি, ইম্পর্টেন্ট একটা টপিক, যারা বুঝো না আমি এটা সবার কি জন্য বলছি। হ্যাঁ বলো। আপু একটা কোশ্চেনটা হচ্ছে আমাদের কি এখন প্রান্তিক উপযোগ মানে আস্তে আস্তে একটা খাবার খাওয়ার পরে যখন রুচিটা কমে যাবে একবারে জিরো পর্যায়ে চলে যাবে হ্যাঁ, লাস্টে তাহলে লাস্টে? তাহলে একটা যখন খাওয়াটা শেষ করবা, তোমার ক্ষুধা শেষ না হওয়া পর্যন্ত কি তুমি খেতে থাকবে না? আমরা খাওয়ার মাঝখানে আবার ভাত নেই কেন? আমার ক্ষুধাটা শেষ হয় না নাই, না না আমার না, আবার ভাত লাগবে। আমি সেটা বলতে চাচ্ছি না। হ্যাঁ বলো। আমি বলতে চাচ্ছি যে মানে একটা মিষ্টি আপনি খাইলেন, মানে হ্যাঁ। প্রথমবার যে তৃপ্তি নিয়ে খাইলেন দ্বিতীয়বার কিন্তু সেই তৃপ্তিটা আপনার মানে থাকবে না, থাকবে আর না। একটু কমে যাবে, এই জন্যই তো তারপরে কিন্তু 40, আরো কমে তারপর যাবে। 32, তারপর 24, হুম, 16, মানে এই যে এটা পণ্যটার আমি দাম বললাম যে এটা কমতে কমতে একবারে শূন্য শূন্য হয়ে পর্যায়ে যাবে। চলে আসবে আবার না। ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তারপরে আপু, এই যে এখানে এখানে আরেকটা কথা আছে, এই যে আমরা করে একটু আগে নিচ্ছি। যেটা করলাম না যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সবসময় সমান হবে না, সবসময় ক্রমহ্রাসমান হবে না। এই যে সময় ব্যবধানে, যেমন অনেকের ক্ষেত্রে কি হয়, চা পানের যে মুহূর্ত, অনেকে আছে যে এই জিনিসটা কিন্তু সব প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন যারা চা খায় বা পান খায়, তারা 1 ঘন্টা আগে পান খাইছে, আবার আধা ঘন্টা পর তারা কি হতে পারে, বা 1 ঘন্টা পর তার আবার চা পান খাওয়ার ইচ্ছা মানে থাকবে। যার যেটা নেশা সে তো হ্যাঁ ওইটা হ্যাঁ ছাড়তে পারবে না, ও ওইটা তৃপ্তি বেশিই খাবে। হ্যাঁ, তো মানে ওরকম ক্রমহ্রাসমানের ক্ষেত্রে এইটা, সমপ্রান্তিকের ক্ষেত্রে বিপরীতটা, তাই না? বিপরীতটা। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা বুঝতে যদি পারছি। বুঝে মানে বুঝতে পারো তাহলে অনেক সহজ হয়ে যাবে। আর কেউ কোশ্চেন করবেন? কে যেন বলছিলেন? আপু, এখানে যে আমরা এই যে 8 টাকা করে যে পণ্যের দামটা নিচ্ছি, 60 টাকা করে ধরলে তো সেটা মানে 7 করে গ্যাপ থাকবে না প্রত্যেকটা ইয়ের হ্যাঁ ভিতরে, হ্যাঁ ম্যাম, এরকম ভাবে করবো? হ্যাঁ ঠিক আছে। কারণ আমার এখানে দেখেন তুই আমি যেভাবে ধরিস না কেন ব্যাখ্যাটাই বলে তোর দিচ্ছি। হচ্ছে মানে কমতে কমতে নিচে একবারে শূন্য হয়ে যাবে, যেভাবে ধরিস না কেন। মানে হ্যাঁ। আমি এই জন্য উপরে সংখ্যাটা বারবার বলছি। ওয়াই এর পণ্যটার দাম 4 টাকা করে নিয়েছে। হ্যাঁ 5 টাকা করে নিলেও কোনো সমস্যা যে হবে এরকম কিছু না। মানে এরকম তুমি এখানে যদি 5 টাকা করে ধরতা তাহলে এখানে 30 ধরতা, 30 এর পর এখানে 25 হতো, দেন হচ্ছে 20, তারপর 15, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 10, তারপর 5, তারপর 0, শেষ। ঠিক আছে আপু, এটার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আমরা এটার ব্যাখ্যাতে চলে আসি, মানে চিত্রে সূচির সাহায্যে চিত্রের ব্যাখ্যা করি। উপরের ছক বা সূচিতে দেখা যায় দ্রব্যের একক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ অর্থাৎ MUX এবং MUY হ্রাস পায়। আর দেখা যায় দ্রব্যের মূল্য প্রদত্ত অবস্থায়, মানে হচ্ছে MUX ডিভাইডেড বাই PX আর MUY ডিভাইডেড বাই হচ্ছে PY ক্রমশ কি পাচ্ছে, হ্রাস পায়। অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগ ল্যামডা স্থির ধরা যাক, ধরি এটা 1 টাকা ইকুয়াল টু ইউটিল
আচ্ছা, ইউটিলিটি হবে এটা, ইউটিল না। যে এখানে ভোক্তা এক্স দ্রব্যের 3 একক এবং ওয়াই দ্রব্যের 5 একক, তাহলে একক ক্রয় করলে এমইউ এক্স ইকুয়াল টু 3 একক, এক্স দ্রব্য হচ্ছে 3 একক, আর এখানে 5 হবে, এখানে ভুল লিখছে। এমইউ ওয়াই ইকুয়াল টু এখানে দিছে 3 হয়, এখানে 3 না, এখানে ওয়াই দ্রব্যের একক ধরা হয়েছে 5। তাহলে ভারসাম্য সূত্র হবে হচ্ছে এই তিনটার একক এমইউ এক্স ডিভাইডেড বাই হচ্ছে পি এক্স ইকুয়াল টু এমইউ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে পিওয়াই ইকুয়াল টু ল্যামডা। মানে এগুলোর পরিবর্তনশীল মান, এগুলো সবগুলোর মানই কি পরিবর্তনশীল। যদি এখানে ভুল লেখছে একটা জায়গায়, এক্ষেত্রে সবই 3 ইউটেলের সমান। আচ্ছা সরি, এখানে জিনিসটা ঠিকই লেখছে, এই জিনিসটা এইভাবে বুঝাইছে যে এমইউ এক্স এর দ্রব্যের একক হচ্ছে কি 3, আবার ওয়াই দ্রব্যের একক ধরছি কত 5, কিন্তু এখানে যেহেতু আমার দুইটা দ্রব্যের মানে আমার সমপ্রান্তিকতা দেখাইতে হবে, তার কারণে সমপ্রান্তিকতা দেখাইতে হবে, যার কারণে 3, আর এইখানে কি 5 এর মধ্যেও কি আছে 3 আছে না, 5 এর ভিতরে আমার কত একক আছে 3 একক আছে, তাহলে বাকি 2 একক বাদ দিয়ে 3 এককই নিতে হবে, যেহেতু আমার সমপ্রান্তিকতা দেখাইতে হবে, দাম আর হচ্ছে দুইটা দ্রব্যের প্রান্তিক উপযোগ সমান, তখন আমার এটা অর্থের কি আপু প্রান্তিক যে উপযোগ সমান হবে। বিয়োগ করে মানে 3 2 5 এরকম না না না, মানে 5 এর মধ্যে 3 আছে, আমার যদি এখানে এটা থাকতো 6 আর এটা থাকতো 5, তাহলে কিন্তু আমি এটাকে 6 বানাতে পারতাম না, তাই না? কিন্তু 5 এর মধ্যে কিন্তু 3টা থাকে, বুঝতে পারছো? তাহলে যেখানে অর্থের প্রান্তিক উপযোগ কি দেখাইতে চাইছে, তারা সমান দেখাইতে চাইছে। এই যে এখানে নিচের চিত্র দেখো, ও এক্স ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণকে নির্দেশ করা হচ্ছে এক্স ও ওয়াই, এবং ওয়াই লম্ব অক্ষে প্রান্তিক উপযোগকে নির্দেশ করা হয়েছে। তাহলে এখানে আমি দুইটা দ্রব্যেরই উপযোগের ভারসাম্য কি নিছি সমান না, দেখো এটা যে এটা আর এটা দুইটার গ্যাপগুলা কি সমান, তাহলে এক্স দ্রব্য ইকুয়াল টু এমইউ, আর এটাও কি পিওয়াই, এমইউওয়াই ডিভাইডেড বাই হচ্ছে পিওয়াই ইকুয়াল টু ল্যামডা। এইখানের পরিমাণ আর এখানের পরিমাণ কি সমান, যেহেতু একই রেখার উপর দুইটা রেখাই কি অবস্থিত, ই আর এফ একই রেখার উপর অবস্থিত না, তাহলে কি এই দুইটার মানকে কি আমার সমান ধরতে হবে না? কারণ এই রেখা একটাই তো রেখা, নাকি এটার আলাদা একটা রেখা আছে? একটাই রেখা। আপু একই রেখার উপর বলবো। এই যে উপরে যদি আরেকটা রেখা থাকতো বা নিচে সাপোজ আরেকটা রেখা থাকতো, তখন আমি কি করতে পারতাম যে এটার পরিমাণ ভিন্ন দেখাইতে পারতাম, যেহেতু পরেরটাতে 5 একক ছিল। কিন্তু তারা কি করছে যে আমার যেহেতু ল্যামডা অর্থের প্রান্তিক উপযোগের পরিমাণ সমান দেখাতে হবে, তাহলে একই রেখার উপর দুইটা ছেদক বিন্দু সৃষ্টি করছে, একটা ই আর একটা হচ্ছে এফ। এটা 3 ছিল ছোটটার, এটার সমান করে এখানে 3 এককই নিছে, তারা 5 একক নেয় নাই, যার কারণে অর্থের প্রান্তিক উপযোগ কি হয়েছে সমান, 3 ইউটেলের সমান। তাহলে ভোক্তা ভারসাম্য লাভ করে, এই জায়গায় ভোক্তার কি লাভ হচ্ছে ভারসাম্য। ভারসাম্য মানে কি, যেখানে দুইটা বিন্দুর মান কি হয় সমান। মনে আছে যে চাহিদা ও যোগানের ভারসাম্য কোথায় সমান হয়, যেখানে আয় ব্যয় সমান হয়। জি আপু বুঝতে পারছি, এটা কত একক বিক্রি করলে এটার মান 3 থাকে এবং ওয়াই এর কত একক বিক্রি করলে 3 থাকবে, এটাই 3 বের করা থাকবে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি আপু, আমরা যদি আপু সূচি দেখি আপু, তাহলে দেখবেন যে 3 একক আপু যখন আমাদের ইয়ে ছিল তখন ছিল 24, এখানে 20, মানে সর্বোচ্চ ছিল, তাই তো? বুঝি নাই। ওই যে 3 টাকা যখন বললেন, আপনাকে 3 একক বললেন সেখানে। হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে 3 একক যখন ছিল, এটা এখানে 24 আর এখানে 20, এটা বলতে চাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে 24 আর 20, কিন্তু এখানে 3 একক না, নিচে দেখো 16 16 দুইটা সমান, ঠিক আছে? মানে হচ্ছে এই 3 একক পর্যন্তই দুইটার কি পরিবর্তনশীলতা আলাদা ভিন্ন ছিল, এবং তারপরে কি ছিল দুইটার অবস্থান কি ছিল সমান। তাহলে আমার এমন একটা সমান। স্তরকে দেখাইতে হবে যেখানে সমান, মানে দুইটাই কি সমান। যদি এটা 3 নাম্বার স্তরে যে না 4 নাম্বার স্তরে হয়েছিল, কিন্তু ওনারা যেহেতু 3 নাম্বার স্তর দিছে, আপাতত করলেও কোনো মানে কাটবে না, ওইটা চিত্র অনুযায়ী, চিত্রের মধ্যে কিন্তু তোমার বিশেষ কোনো মানে নির্দিষ্ট নাই যে তোমার এটাই রাখতে হবে, তারা একটা ধরে নিছে, বলেই নিছে ধরি। তুমি আমরা যদি আপু সূচি ফলো করতাম তাহলে আমাদের 4 হতো, তাই না? তাহলে 4 হতো, হ্যাঁ সূচি ফলো করলে আমাদের চতুর্থ পর্যায়ে দিতে হইতো, চতুর্থ পর্যায়ে আমার দুইটা এককের পরিমাণ কি হয়েছে সমান। সমান হয়েছে। জি আপু বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার।
আচ্ছা, নিচে হালকা একটু ব্যাখ্যা দিচ্ছে, আমরা ব্যাখ্যাটা যদিও আমাদের মতো করে যত সহজ করে পারি দেওয়ার চেষ্টা করবো, তবুও বুঝিয়ে দিচ্ছি। চিত্রে ভূমি অক্ষে দ্রব্য ও লম্ব অক্ষে MU ডিভাইডেড বাই P ও অর্থের প্রান্তিক উপযোগের পরিমাণ করা হয়েছে। ধরি প্রান্তিক উপযোগ ল্যামডা ইকুয়াল টু OM। এখন X দ্রব্যের ও এ পরিমাণ এবং Y দ্রব্যের ও বি পরিমাণ ক্রয় করলে উভয় অক্ষের জন্য প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত কি হবে? সমান হবে। মানে এই দুইটাকে সমান দেখাইছে, এ থেকে ই আর বি থেকে এফ, এই দুইটার ভাগফল কি হবে? সমান। এখন ভোক্তার ভারসাম্য শর্ত অনুযায়ী এই দুইটা যেই মান সমান, ল্যামডার পরিমাণ অর্থের প্রান্তিক উপযোগী সমান, অর্থাৎ এ ই ইকুয়াল টু বি এফ ইকুয়াল টু ও এম। ও এম কেন দিছে? ও থেকে এম এর মান যা, ও থেকে এর মানটা এ থেকে বি এর মানও কি সেম হতে হবে। তাহলে ভোক্তা সর্বাধিক উপযোগ অর্থাৎ ভারসাম্য লাভ করবে, যেখানে আমাদের ভারসাম্য মানে কি, যেখানে আমাদের দুইটা জিনিসের উপযোগের পরিমাণ সমান হবে। ক্লিয়ার সবার? জি আপু ক্লিয়ার। ক্লিয়ার জি বলতে আপু, বুঝতে পারছি। তাহলে হ্যাঁ বলেন। জি আপু, তাহলে তো এখানে ME আর EF এক সমান হবে না, মাঝখানের ফাঁকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব এগুলো এখানে যদিও ফাঁকাটা তারা ওই যে কম্পিউটারে করা তো তারা সব সময় আর কি সমান রাখতে পারে না। আপনার আঁকার সময় স্কেল দিয়ে সমান করে রাখবেন, ঠিক আছে? আর সবাইকে আমি আজকের জন্য বলছি, যেহেতু ইম্পর্টেন্ট দুইটা টপিক করাইছি, আপনারা বাসায় অবশ্যই একটু লিখেন। হ্যাঁ, না লিখলে না জিনিসটা মনে থাকবে না। আমি বারবার বলি, যেহেতু পড়ার জিনিস পড়বেনই, একবার বুঝছেন, আজকে বুঝতে পারছেন, এটা যে 4-5 দিন পরও মনে থাকবে এরকম না, কিন্তু খাতায় লেখা থাকলে অ্যাটলিস্ট আপনার একটু ধারণাটা আসবে। তো সবাই বাসায় করে আমাকে ছবি তুলে PDF বানায় গ্রুপে সেন্ড করেন মেনশন দিয়ে, ওকে? আর নাহলে আমার সাথে অ্যাড থাকলে আমাকে পাঠায় দিন। আজকের জন্য এখানেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।